আসসালামু আলাইকুম। ফোকাস অন স্টাডিজে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব অষ্টম অধ্যায় নগদান বই। এই অধ্যায় থেকে আমাদের 2 গড়া নগদান বই শিখতে হবে এবং 3 গড়া নগদান বই শিখতে হবে। আচ্ছা, এবং আরেকটা আছে খুচরা নগদান, কিন্তু আমাদের নবম দশম শ্রেণীর জন্য খুচরা নগদান বই দরকার নাই। আচ্ছা, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন জড়িত, মানে প্রতিটা দিন অসংখ্য লেনদেন হয়। এই লেনদেনগুলোর মধ্যে কিছু লেনদেন আছে নগদে, কিছু আছে বাকিতে। এই নগদ লেনদেনগুলো নিয়ে আমরা এই অধ্যায়ে মূলত কাজ করব। তো তাহলে শুরু করা যাক। আচ্ছা, এই নগদান বইয়ের মধ্যে এই যে আমাদেরকে বলছে, এই যে বলছে, আচ্ছা, নগদান বই একটা ধারণা দিছে। এখানে কি বলছে? ব্যবসা প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন সংঘটিত হয়। এই লেনদেনগুলোর মধ্যে কিছু আছে নগদ, কিছু আছে বাকি। যেমন এখানে নগদ অর্থের উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করছে, কেমন? আচ্ছা, যে সকল লেনদেন, এখানে বলতেছে যে সকল লেনদেন দ্বারা নগদ অর্থের প্রাপ্তি বা ও প্রদান ঘটে, ওই লেনদেন সমূহকে একত্রিত করে যে বই প্রস্তুত করা হয় ওটাকে বলতেছে নগদান বই। হ্যাঁ, আমাদের এই অধ্যায়ের নামই হচ্ছে নগদান বই। আর নগদান বই বলতে কি বোঝায়? আমাদের যে সকল লেনদেন, আমাদের তো অসংখ্য লেনদেন হয়, কিছু লেনদেন নগদে হয়, কিছু লেনদেন বাকিতে হয়। তো যে সকল লেনদেন দ্বারা নগদ অর্থের প্রাপ্তি ও নগদ অর্থের প্রদান ঘটে, ওই সকল লেনদেনগুলোকে নিয়ে আমরা মূলত নগদান বই তৈরি করব। আচ্ছা, এখানে আমরা নগদান বই প্রাথমিক হিসাবের বই, আচ্ছা, জাবেদার একটি অন্যতম শাখা। এই নগদান বইয়ের জন্য আমাদের এখানে কয়েকটা লেনদেন দিছে। যেমন এইখানে যতগুলো লেনদেন দিছে, যেমন নগদে পণ্য ক্রয়, এটাও নগদ লেনদেন। নগদ লেনদেন বলতে বোঝাচ্ছে যে নগদ টাকা আমাদের থেকে চলে গেছে বা আসছে, এরকম আর কি। তাহলে এই যে নগদে পণ্য বিক্রয় এবং নগদে পণ্য ক্রয়, নগদে আসবাবপত্র ক্রয়, তারপরে হচ্ছে দেনাদার হতে নগদ প্রাপ্তি, এখানে সবগুলো, এখানে যে 4টা লেনদেন আমরা পড়লাম, 4টার মধ্যে নগদ টাকা আসছে এবং নগদ টাকা গেছে। আচ্ছা, এরপর আমাদেরকে বলতেছে মালিক কর্তৃক নগদ অর্থ উত্তোলন, এটাও কিন্তু নগদ লেনদেন, যেহেতু আমাদের প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে। তারপরে কর্মচারীকে নগদ বেতন পরিশোধ, তারপরে হচ্ছে যাই বিলের অর্থ নগদে পরিশোধ, এগুলো সবগুলাই কিন্তু আমাদের জন্য নগদ লেনদেন। আচ্ছা, এখন এখানে আমাদেরকে আবার বলতেছে এই বৈশিষ্ট্যগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, সৃজনশীলের জন্য লাগবে না। বৈশিষ্ট্য মানে কিভাবে আমরা বুঝবো যে এটা একটা নগদ লেনদেন? আচ্ছা, এখানে অনেকগুলা বৈশিষ্ট্য বলছে, যেমন নগদ অর্থ একটি ব্যবসায় চালিকা শক্তি। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি কি বলছে? নগদান বই প্রস্তুতের জন্য নির্দিষ্ট ছক অনুসরণ করতে হবে, মানে আমাদেরকে যে ছক দিছে ওই অনুযায়ী আমাদেরকে নগদান বই তৈরি করতে হবে। আমরা যদি নিজের ইচ্ছা মতো তৈরি করি তাহলে কিন্তু হবে না। এরপর বলতেছে যে নগদান বই হিসাবের প্রাথমিক বই হওয়া সত্ত্বেও তা পাকা বইয়ের ন্যায় কাজ করে। আচ্ছা, খতিয়ানের মতো কাজ করে। তারপর বলতেছে নির্দিষ্ট সময়ে বিভিন্ন উৎস হতে মোট কত নগদ অর্থ প্রাপ্তি ঘটেছে এবং বিভিন্ন খাতে মোট কত নগদ অর্থ প্রদান হয়েছে তা নগদান বইয়ের মাধ্যমে আমরা জানতে পারবো। এরপর আমাদেরকে বলতেছে যে নগদ প্রাপ্তি ও নগদ প্রদানের পার্থক্য নির্ধারণের মাধ্যমে নগদ উদ্বৃত্তের পরিমাণ জানা যায়। এরপর হচ্ছে নগদ যদি কোনো অর্থে চুরি হয়, আত্মসাৎ হয়, অপচয় হয়, এগুলো কিন্তু আমরা এখানে লিপিবদ্ধ করতে পারবো। এরপর নগদ তহবিলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রক্ষা করা সম্ভব হয়। হ্যাঁ, মানে আমাদের নগদের কি মানে কতটুকু কমতেছে, কতটুকু বাড়তেছে, এবং আমরা আগের বছর বা আগের মাসের সাথে তুলনা করতে পারবো। এরপর আমাদের কে বলতেছে নগদান বই কি দরকার, নগদান বই আমরা কেন করব, বা নগদান বই কেন আমরা সংরক্ষণ করব, কি দরকার, এটা একটা গুরুত্ব দিচ্ছে। হ্যাঁ, নাহলে তো আমরা বুঝবো না আমাদের প্রতিষ্ঠানে কতটুকু নগদ টাকা আসতেছে, কতটুকু নগদ টাকা চলে যাচ্ছে, এই জিনিসগুলো তো আমরা বুঝবো না। আচ্ছা, এখন এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। নগদান বইয়ের শ্রেণী বিভাগ কয়টা ভাগে ভাগ করা যায়? সাধারণত নগদান বইকে 4টা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে? 4টা ভাগে। কি কি? 1 গড়া নগদান বই, তারপরে 2 গড়া নগদান বই, 3 গড়া নগদান বই এবং খুচরা নগদান বই। হ্যাঁ, তাহলে আমাদেরকে যদি এমসিকিউতে আসে নগদান বই কত প্রকার, অবশ্যই আনসার করতে হবে যে 4 প্রকার। এর মধ্যে আমাদের 2টা প্রকার শিখতে হবে, একটা হচ্ছে 2 গড়া আর একটা হচ্ছে 3 গড়া। আর 1 গড়াটা আমাদের জন্য প্রয়োজন নেই। হ্যাঁ, আচ্ছা, আর খুচরা নগদান এটা তোমরা এইচএসসিতে শিখবা। আচ্ছা আচ্ছা, কোন কোন প্রতিষ্ঠানে বর্তমানে নগদান বই পরিবর্তে নিম্নোক্ত জাবেদা প্রস্তুত করা হয়, যেমন নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদাও কোন কোন প্রতিষ্ঠানে করে থাকে। হ্যাঁ, নগদান বইয়ের মতে কাজ করে এগুলো।
আচ্ছা আমরা এবার শুরু করি। প্রথমে আপনাদের আসলে হচ্ছে এক গড়া নগদান বই। হ্যাঁ, আচ্ছা এক গড়া নগদান বই কারা করবে? আচ্ছা অপেক্ষাকৃত ছোট আয়তনে ব্যবসা প্রতিষ্ঠান সমূহ এক গড়া নগদান বই প্রস্তুত করে। হ্যাঁ, যাদের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সাধারণত ছোট, মানে হচ্ছে লেনদেন কম, এক মালিকানার প্রতিষ্ঠান, হ্যাঁ ওইগুলো সাধারণত এক গড়া নগদান বই তৈরি করে। এরপর বলতেছে যে সকল প্রতিষ্ঠান ব্যাংকের মাধ্যমে কোনো লেনদেন করে না, এইটাই হচ্ছে মূল লাইন, মানে হচ্ছে যাদের ব্যাংকের সাথে কোনো লেনদেন নাই। যদি ব্যাংকের সাথে লেনদেন থাকে তাহলে কিন্তু এক গড়া নগদান বই হবে না, তখন আমাদেরকে অবশ্যই দুই গড়া নগদান বই করতে হবে। মানে যদি ব্যাংক কলামটা আমরা যদি অ্যাড করি তাহলে এক গড়া নগদান বই আর দুই গড়া নগদান বইয়ে একটাই পার্থক্য, ব্যাংক কলাম। আমরা যদি ব্যাংক কলাম যুক্ত করে দিই তাহলে ওই এক গড়া নগদান বইটাই তখন কনভার্ট হয়ে যাবে দুই গড়া নগদান বইতে। আচ্ছা, ব্যাংকের মাধ্যমে কোনোরূপ লেনদেন না করে শুধুমাত্র নগদ অর্থের বিনিময়ে লেনদেন করে, তারাই এক গড়া নগদান বই সংরক্ষণ করবে। তাহলে আমরা বুঝলাম যে এখান থেকে এক গড়া নগদান বই কারা সংরক্ষণ করবে? যাদের সাথে ব্যাংকের কোনো সম্পর্ক নাই, যারা ব্যাংকে টাকা জমাও রাখে না, উত্তোলনও করে না, তাদের হচ্ছে এক গড়া নগদান বই তৈরি করে। আচ্ছা, এক গড়া নগদান বই একটা ছক আমাদের এখানে দিছে, কেমন? একটা ডেবিট 500 থাকবে। আচ্ছা আমরা এই ছকটাই ভালো করে দেখি, কারণ এটার সাথে শুধুমাত্র ব্যাংকের টাকার কলামটা যোগ করলে দুই গড়া নগদান বই হয়ে যাবে। আবার তিন গড়া নগদান বইও আরেকটা কলাম যুক্ত হবে, বাট্টা। আমরা যদি এক গড়া নগদান বইয়ের সাথে ব্যাংকের কলাম যুক্ত করি তাহলে দুই গড়া নগদান বই, দুই গড়া নগদান বইয়ের সাথে যদি শুধু বাট্টার কলামটা যুক্ত করি তাহলে তিন গড়া নগদান বই। তাহলে এক গড়াতে টাকার শুধু একটা টাকার পরিমাণ, দুই গড়াতে দুইটা টাকার পরিমাণ, একটা হচ্ছে মানে টাকা, আরেকটা হচ্ছে মানে নর্মাল যে ক্যাশ টাকা ওইগুলো হিসাব রাখবো, আরেকটা হচ্ছে ব্যাংকের টাকা। আর তিন গড়া যখন আমরা করব তখন ওই দুইটার সাথে আমরা বাট্টার কলামটা যুক্ত করব। আচ্ছা এখানে দুইটা পাস থাকবে, একটা হচ্ছে ডেবিট পাস আর একটা হচ্ছে ক্রেডিট পাস। হ্যাঁ, ক্রেডিট পাস। এই দুইটা পাশে আমরা প্রথমে একটা জিনিস খেয়াল করো, বাম পাশে যতগুলা ঘর আছে ডান পাশেও সেম ততগুলা ঘর আছে। হ্যাঁ, এটাকে দুইটা ভাগে ভাগ করে। আচ্ছা, বাম পাশে তারিখ আছে, ডান পাশেও তারিখ থাকে। হ্যাঁ, তারপরে বাম পাশে প্রাপ্তি থাকবে, ডান পাশে প্রদান থাকবে। হ্যাঁ, তারপরে বাম পাশে বাউচার নং, এখানে যে বাউচার নং এখানেও একই বাউচার নং, এখানে খতিয়ান ফিসটা, এখানেও খতিয়ান ফিসটা, এরপরে এখানেও টাকার পরিমাণ, এখানেও টাকার পরিমাণ। তাহলে আমাদের বাম পাশে আমরা যেরকম তারিখ, তারপরে প্রাপ্তি বিবরণে গড়, তারপরে বাউচার নং, খতিয়ান ফিসটা, টাকার পরিমাণ, সেম গড়গুলো আমরা ডান পাশেও দিব। হ্যাঁ, আমরা যদি টিসক খতিয়ান করি আমাদের কাছে অনেকটা পরিচিত মনে হবে, এটা কিন্তু টিসক খতিয়ানের মতোই। আচ্ছা এক গড়া নগদান বই প্রস্তুতের ছক খতিয়ানের টিসক ছকের প্রায় অনুরূপ। আমরা যদি টিসক খতিয়ান করি তখন আমরা দেখবো যে অনেকটা এরকমই। হ্যাঁ, আচ্ছা ছককে দুটা অংশে ভাগ করে, একটা অংশ থাকে ডেবিট আর একটা অংশ থাকে ক্রেডিট। এই দুটো অংশে ভাগ করে বিভক্ত করে মোট প্রাপ্তি ডেবিট এবং প্রদানসমূহকে ক্রেডিট দিকে উল্লেখ করা হয়। ডেবিট ও ক্রেডিট উভয় দিকে কয়টা ঘরে ঘর থাকে? পাঁচটা ঘরে ঘর, মোট 10টি কলাম থাকে। কেমন? আচ্ছা, এরপরে আমরা আসি, এরপরে আমাদের এখানে এক গড়া কলাম মানে এক গড়া নগদান বই তৈরি করছে। আচ্ছা আমরা এই অঙ্কটাই করি তাহলে। হ্যাঁ, আমাদের এখানে এক গড়া নগদান বই তৈরি করলো, এখানে কয়টা লেনদেন দিচ্ছে? এখানে 1 তারিখ থেকে 30 তারিখ কয়েকটা লেনদেন দিচ্ছে। আচ্ছা আমরা প্রথমে প্রত্যেকটা লেনদেনে জাবেদা করে ফেলবো। আমি আবারও বলতেছি, আমরা হিসাব বিজ্ঞানে যতটুকুই আগাবো সবটাই হচ্ছে জাবেদা। যে জাবেদা যত ভালো পারে তার জন্য হিসাব বিজ্ঞান তত সহজ। আমরা অলরেডি আমাদের যে প্লে লিস্ট আছে ওখানে আমরা 3টা মানে জাবেদার ভিডিও আমরা অ্যাড করেছি, যেগুলো আমরা হোয়াইট বোর্ডে একদম ধরে ধরে সবগুলা তোমাদের জন্য যতগুলা জাবেদা প্রয়োজন সবগুলা জাবেদা আমরা ওই 3টা ভিডিওতে আলোচনা করেছি। আশা করি তোমরা ওই 3টা জাবেদার ভিডিও অবশ্যই দেখছো। আচ্ছা তাহলে আমরা শুরু করি। জুন 1 প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত 2500। তাহলে আমরা এটাকে বলতে পারি নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। কেমন? আচ্ছা, এরপর অতিরিক্ত মূলধন 10,000 টাকা, তাহলে এটাকে আমরা বলতে পারি নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। মানে মালিক আমাদেরকে এক্সট্রা করে আরও 10,000 টাকা মূলধন দিছে, আগে থেকে আছে 2,500, এখন নতুন করে দিছে 10,000। এখন 7 তারিখে আমাদেরকে বলছে যে নগদে পণ্য ক্রয় 7,000 টাকা, তাহলে এটা তো আমরা জাবেদা জানি, ক্রয় ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মানে আমাদের খরচ বাড়ছে, তাহলে খরচ বাড়ছে সেহেতু ক্রয় হিসাব ডেবিট, আর নগদ টাকা চলে গেছে নগদান হিসাব ক্রেডিট। এরপরে আমাদেরকে 6 তারিখ কী বলছে?
জামালের নিকট নগদে বিক্রয়, তাহলে যেহেতু আচ্ছা যদি নগদ কথাটা থাকে তাহলে তো নগদে ধরেই ফেলবো, তাহলে নগদান হিসাব ডেবিট, যেহেতু বিক্রয় করছি টাকা আসছে, টাকা আসলে নগদান হিসাব ডেবিট হয় আর বিক্রয় হিসাব ক্রেডিট। এরপর আমরা যদি 10 তারিখ খেয়াল করি তাহলে 10 তারিখ আলমের কাছ থেকে ঋণ গ্রহণ করছি 15,000 টাকা, তাহলে আমাদের 15,000 টাকা নগদ বাড়লো, নগদান হিসাব ডেবিট। আর ঋণ হিসাবের পাশে আমরা আলম লিখলে ভালো হয়, মানে কার থেকে ঋণ করছে, আলম থেকে কত 15,000 টাকা। তারপর অগ্রিম ভাড়া পরিশোধ করছি 4,000, তাহলে আমরা অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 4,000 টাকা। আচ্ছা আমি জাবেদাগুলো কিন্তু ডিটেলসে বলতেছি না, কারণ আমরা জাবেদা নিয়ে আলাদা ক্লাস নিচ্ছি। আচ্ছা জুন 20 তারিখে কী বলছে, দেনাদার হতে প্রাপ্তি 6,000 টাকা, তাহলে নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তারপর জুন 22 তারিখে বলছে মালিক কর্তৃক উত্তোলন 1,000 টাকা, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা যদি পণ্য উত্তোলন হতো তাহলে কিন্তু জাবেদা পরিবর্তন হতো, তখন ক্রয় হিসাব ক্রেডিট হতো। আচ্ছা জুন 25 তারিখ যন্ত্রপাতি ক্রয় 9,000 টাকা, তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপরে 30 তারিখে বলছে মামুনকে আমরা বেতন দিলাম কত টাকা, 3,000 টাকা, তাহলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই সবগুলা জাবেদা আমরা যখন করে ফেলবো তারপরে আচ্ছা এই সবগুলা জাবেদা যখন আমরা করে ফেলবো বা আমরা আচ্ছা ভাইয়া জাবেদা কি করতে হবে কিনা, সাধারণত জাবেদা রাফ আকারে করলে ভালো, তোমার জন্য ভালো। যদি মনে করো যে না আমার জাবেদা রাফ দরকার নাই, তখন তুমি নিজে থেকে করতে পারো, সমস্যা নেই। মনে মনে জাবেদাটা বলবো আর কি, আচ্ছা ঠিক আছে এটা ডেবিট এটা ক্রেডিট, তাহলে এটা এদিকে যাবে। এরপর আমরা কি করলাম, 1 গড়া নগদান বইটা আমরা ছকটা আঁকলাম, আঁকার পর আমরা প্রথম লেনদেনের দিকে যাই। আচ্ছা আমরা এগুলা মুছে ফেলি। আচ্ছা তাহলে আমরা প্রথম লেনদেন কি বলছে আমাদেরকে, প্রথম লেনদেন বলছে যে প্রারম্ভিক নগদ উদ্দীপ্ত 2,500, তাহলে এটা যাবে কি ছিল, নগদান ডেবিট, মূলধন ক্রেডিট, কেমন ব্যালেন্সটা আর কি। তাহলে এই যে ডেবিট দিকে টাকার ঘরে আমরা 2,500 টাকা লিখবো, আর এগুলো তো আমার আগে থেকে আছে ঠিক না, যদি আগে থেকে তাহলে আমরা লিখবো হচ্ছে ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি, তাহলে আমরা লিখলাম হচ্ছে ব্যালেন্স বিডি। আর আমরা এখানে শুধুমাত্র নগদের হিসাবটাই করব, নগদান হিসাব ডেবিট না, সেহেতু আমরা ডেবিট দিকে লিখলাম। যদি নগদান হিসাব ক্রেডিট হতো তাহলে আমরা ক্রেডিট দিকে লিখতাম। তাহলে আমাদের প্রথম লেনদেনটা আশা করি আমরা বুঝছি। এরপরে 2 তারিখে বলছে যে অতিরিক্ত মূলধন 10,000 টাকা, অতিরিক্ত মূলধন 10,000 হয়ে তার নগদান ডেবিট, মূলধনকে সেম 1 তারিখে যেভাবে দিয়েছে আমরা 2 তারিখে সেম ভাবে দিব। 10,000 টাকা ডেবিট দিকে, নগদান হিসাব ডেবিট, সেহেতু ডেবিট দিকে টাকা বসাবো। কত টাকা, 10,000 টাকা। আর এখন বলতে পারো যে ভাই ব্যালেন্স বিল দিলেন না যে, কারণ এখানে আগে থেকে নাই। তোমরা খেয়াল করো 1 তারিখের টাকাটা কিন্তু আগে থেকে আছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে, কিন্তু 2 তারিখের টাকাগুলো মালিক আমাদেরকে আবার দিছে, পুনরায় দিছে। তাহলে এটা যাবে তা কি, নগদান ডেবিট, মূলধন ক্রেডিট না। তাহলে আমরা এই যে মূলধন হিসাব লিখব, 2 তারিখে আমরা মূলধন হিসাব লিখব। এরপরে আমাদের 7 তারিখ, আচ্ছা এরপরে আমাদের এখানে 7 তারিখ, 7 তারিখ কি বলছে ভাইয়া, 7 তারিখ কি বলছে, 7 তারিখ বলছে যে নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয় কত টাকা ভাইয়া, 7,000 টাকা। তাহলে এটা কারণে নগদ টাকা আসছে নাকি গেছে। আচ্ছা এখানে আরেকটা জিনিস মনে রাখিও, এখানে যদি ডেবিট দিকে হয় মানে যোগ আইটেম হলে আমরা এই দিকে ডেবিট পাশে বসাবো, আর যদি বিয়োগ আইটেম হয় তাহলে আমরা ক্রেডিট দিকে বসাবো। তাহলে নগদে পণ্য ক্রয়ের কারণে আমাদের টাকা চলে গেছে, এখানে 7,000 টাকা আমাদের থেকে চলে গেছে, তাহলে ক্রেডিট দিকে বসাবো। কত টাকা, 7,000 টাকা। তাহলে আমরা এই যে 7,000 টাকা বসাইলাম ক্রেডিট দিকে। এটা এই জাবেদা কি ছিল, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। খেয়াল করিও নগদান হিসাব ক্রেডিট, সেহেতু ক্রেডিট দিকে বসালাম। কত টাকা, 7,000 টাকা। এরপরে নাম লিখবো বিপরীতটা, অর্থাৎ ক্রয় হিসাব। আশা করি এতটুকু তোমরা বুঝছো। আচ্ছা এরপর আমরা দাগগুলা মুছে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা তাহলে আমরা কত তারিখ পর্যন্ত গেলাম, 7 তারিখ, 7 তারিখ। এরপর হচ্ছে 6 তারিখ, 6 তারিখে বলছে জামালের নিকট নগদে বিক্রয় করছে 8,000 টাকা। তার নিচে টাকা আসছে, টাকা আসলে তো আমরা ডেবিট দিকে বসাবো, টাকা আসলে আমরা ডেবিট দিকে বসাবো। তাহলে এই যে 10,000 টাকা আমরা লিখলাম, আর নাম লিখলাম হচ্ছে বিক্রয় হিসাব,
না সরি 8,000 টাকা লিখলাম, নাম লিখলাম হচ্ছে কি বিক্রয় হিসাব। আমাদের বিক্রয়ের টাকা কত 8,000, আর নাম লিখলাম বিক্রয় হিসাব। 8,000 কেন লিখলাম, আমরা যদি 6 তারিখে এটাকে জাবেদা করি, 6 তারিখে এটা জাবেদা করলে হচ্ছে নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট, নগদান যেহেতু ডেবিট তাহলে ডেবিট দিকে টাকা বসাবো। আচ্ছা, এরপর আলমের কাছ থেকে ঋণ গ্রহণ করছি 15,000 টাকা, তাহলে নগদান হিসাব ডেবিট 15,000 আর আলম বা ঋণ হিসাব ক্রেডিট হচ্ছে যায় 15,000। তাহলে আমরা নগদান ডেবিট যেহেতু ডেবিট দিকে বসাবো কত টাকা 15,000 টাকা, আর নাম লিখবো কি আলমের ঋণ হিসাব। অগ্রিম ভাড়া পরিশোধ করছি 4,000 টাকা, এটা কারণ তো আমাদের টাকা চলে গেছে, তাহলে ক্রেডিট দিকে 4,000 টাকা লিখবো আর নাম লিখবো উল্টাটা অগ্রিম ভাড়া হিসাব। হ্যাঁ, তারপর হচ্ছে দেনাদার হতে প্রাপ্তি 6,000 টাকা, তাহলে দেনাদার থেকে প্রাপ্তি যদি হয় তাহলে ডেবিট দিকে, কেন নগদ টাকা বাড়ছে, এটা যাবে দেখি ভাইয়া নগদান ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট, তাহলে এই যে ডেবিট দিকে 6,000 টাকা লিখলাম, নাম লিখলাম দেনাদার হিসাব। তারপর মালিক কর্তৃক উত্তোলন 1,000 টাকা, এটা কারণে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেছে, উত্তোলন ডেবিট নগদান ক্রেডিট, তাহলে নগদান ক্রেডিট যেহেতু ক্রেডিট দিকে টাকা লিখবো, উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট, তাহলে এই যে ক্রেডিট দিকে 1,000 টাকা লিখবো, আমরা তো নগদ খতিয়ান নগদান বহিত করতেছে, তাহলে নাম লিখবো উত্তোলন হিসাব। তারপর যন্ত্রপাতি হিসাব 9,000 টাকা, যন্ত্রপাতি ক্রয় করছে 9,000 টাকা, তাহলে নিচ্ছে আমাদের থেকে টাকা চলে গেছে, তাহলে ক্রেডিট টাকা চলে গেলে ক্রেডিট দিকে বসাবো, তাহলে ক্রেডিট দিকে 9,000 টাকা, নাম কি যন্ত্রপাতি হিসাব। তারপরে মামুনকে বেতন প্রদান করছি কত টাকা 3,000 টাকা, মামুনকে যদি 3,000 টাকা বেতন প্রদান করি তাহলে আমাদের ব্যবসা থেকে টাকা চলে গেছে, তাহলে কত 3,000, ক্রেডিট দিকে 3,000 টাকা লিখলাম, নাম লিখলাম বেতন হিসাব। এটা জাবেদা দিয়ে যদি করতে চাই তাহলে বেতন ডেবিট নগদান ক্রেডিট, নগদ যেহেতু ক্রেডিট দিকে টাকা বসাবো আর নাম দিব বিপরীতটা। এখন কথা হচ্ছে ভাই আমাদের যতগুলো লেনদেন দিচ্ছে আমরা তো সবগুলো বসাইছি, তারপরে কি কাজ, তারপরে কাজ হচ্ছে যে দেখবা যে দিক বড় হয় সাধারণত ডেবিট দিক বড়, তাহলে ডেবিট দিকে টাকাটা যোগ করে 41,500। আচ্ছা, আমি ব্যালেন্সিংটা এগুলো সবগুলো মুছে দিই, তাহলে তোমরা ব্যালেন্সটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা তাহলে লাল বর্ডার দিই। আচ্ছা, তাহলে এখানে দেখো যে ডেবিট দিক টাকার কলাম বেশি, তাহলে আমরা ডেবিট দিকে 41,500 যেহেতু বড়, মানে দুই পাশের মধ্যে আমরা দেখবো যে কোন পাশে টাকা বেশি আছে, দেখতেছি যে সাধারণত ডেবিট দিকে বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তাহলে কত 41,500, এটা আমরা ডেবিট দিকেও লিখবো, এরপরে ক্রেডিট দিকেও লিখবো। তোমরা দেখবে যে তাহলে ক্রেডিট দিকে নিশ্চয় টাকা কম আছে, এবার আমরা এই 41,500 থেকে উপরে যতগুলো টাকা ছিল সবগুলা টাকা যোগ করে 41,500 থেকে বাদ দিব, তাহলে আমাদের এই যে 7,000, তারপরে 4,000, তারপরে 1,000, তারপরে 9,000, তারপরে 3,000, এগুলা সবগুলা ডিটেলস যোগ করে বাদ দিয়ে দিব। কত থেকে বাদ দিব 41,500 টাকা থেকে বাদ দিব। তাহলে বাদ দেওয়ার পর দেখবা যে টাকা থাকবে হচ্ছে 17,500। এগুলো হচ্ছে যে আমাদের ক্রেডিট দিকে কম আছে, যত টাকা কম থাকে ওটা হচ্ছে ওই মাসের শেষ তারিখ লিখবো, যেমন জুন মাসের শেষ তারিখ জুন 30, কত জুন 30, নাম লিখবো ব্যালেন্স সিডি। এটা পরবর্তী মাসের জন্য আবার ব্যালেন্স বিডি, জুনের পরে থাকে জুলাই, এটা বিপরীত পাশে, মানে আমরা যে ক্রেডিট দিকে এতক্ষণ কাজ করছি না, এটা ডেবিট দিকে নিয়ে ব্যালেন্স বিডি লিখবো, ওই সেম টাকাটা লিখবো 17,500 টাকাটা এখানে বসাবো, আর আমরা ক্লোজিং করবো শুধু 41,500, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, যদি এটা 2 গড়া নগদান বই হতো তাহলে কি হতো, তাহলে জাস্ট এখানে টাকার পরিমাণ দুটো হতো, এই যে পরিমাণ এর এই টাকার সাথে এখানে একটা ব্যাংক কলাম যুক্ত হতো। আচ্ছা ভাই, যদি 3 গড়া কলাম হতো তাহলে এখানে আরেকটা কলাম যুক্ত হতো, এখানে আরেকটা কলাম যুক্ত হয়ে বাট্টার কলাম আসতো, এটাই। আচ্ছা, আমরা 2 গড়া নগদান বই একটা উদাহরণ দেখি। এই যে দেখো, আগের যে নগদান বই করছি এটার সাথে এটা শুধুমাত্র ব্যাংকের টাকা যোগ হয়েছে, এই যে দুই পাশে একটা ব্যাংক কলাম যুক্ত হয়েছে, এটা হচ্ছে 2 গড়া নগদান বই। আচ্ছা, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আছে হচ্ছে কন্টেন্ট, এই কন্টেন্টটা আমরা একটু পড়াই দিই। কন্টেন্টটি মানে কি, তোমরা সাধারণত দেখবা যে একটা লেনদেনের কারণে শুধুমাত্র ডেবিট দিকে বসছে, অথবা আমরা দেখো মাত্র যে অঙ্কটা করছিলাম এখানে যে লেনদেনগুলা, কোনো লেনদেন কি দুই পাশে বসছে এরকম পাইছো না, হয় ডেবিট দিকে বসছে না হলে ক্রেডিট দিকে বসে, কিন্তু কিছু দুইটা লেনদেন আছে মাত্র যেটা উভয় পাশে বসে, ওই লেনদেনটাকে বলেছে কন্টেন্টে। ওই দুটো লেনদেন কি ফিক্সড, এর থেকে বাড়বেও না কমবেও না, হ্যাঁ এটা ফিক্সড, বাড়েও না কমেও না। এই দুটো লেনদেন কি কি, একটা হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো আর একটা হচ্ছে ব্যাংক হতে উত্তোলন করা হলো, এগুলো হচ্ছে কন্টেন্টে। তাহলে আমাদের এই কন্টেন্টটা মনে রাখতে হবে, এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন আমাদের কন্টেন্টটি হবে তখন আমাদের খতিয়ানের ঘরে একটা সি দিতে হবে, সি অথবা ক লিখে দিতে হবে, নাহলে কিন্তু স্যারেরা নাম্বার কাটবে। হ্যাঁ,
কন্টেন্টটি কয়টি? দুইটি। কি কি? ব্যাংক জমা দেওয়া হলো এবং ব্যাংক হতে উত্তোলন করা হলো। আর কন্টেন্টটি যখন হবে আমাদেরকে খতিয়ান করে অবশ্যই একটা সি বা ক দিতে হবে। আচ্ছা, এখন দুই গড়া ও তিন গড়া নগদান বইতে ব্যাংক সংক্রান্ত যে লেনদেনগুলো আমরা একটা লেনদেন। আচ্ছা, আমরা যখন নগদ অর্থ ব্যাংকে জমা দিব তখন আমরা এটা কিভাবে দুই গড়া নগদান বইতে দেখাবো? আচ্ছা, নগদ অর্থ ব্যাংকে যদি আমরা জমা দিই তাহলে এটা যাবে আমরা কি লিখি? নগদান ব্যাংকে জমা দিছি না, তাহলে ব্যাংকে টাকা বাড়ছে, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এটা আমরা ব্যাংক হিসাব ডেবিট, এই ডেবিট দিকে ব্যাংকের ঘরে টাকা বসাবো, নাম লিখবো বিপরীতটা, নাম যেহেতু ব্যাংকের ঘরে টাকা বসাচ্ছি নাম লিখবো নগদান হিসাব, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। আর নগদান হিসাব ক্রেডিট না, তাহলে ক্রেডিট দিকে নগদের ঘরে টাকা বসাবো, নাম লিখবো বিপরীতটা অর্থাৎ ব্যাংক হিসাব। তাহলে আমরা বুঝছি। এখন যদি ব্যবসায়ের প্রয়োজনে আবার ব্যাংক থেকে যদি টাকাটা উত্তোলন করি তখন বিপরীত রিভার্স হয়ে যাব। তখন আমরা যাবে কি করছি, মানে ব্যাংক থেকে আমাদের ক্যাশে, এটা মূলত ধরো তুমি শার্টের পকেট থেকে টাকা নিয়ে মানে প্যান্টের পকেটে রাখলে বিষয়টা একই, মানে ব্যাংকে রাখলেও তোমার টাকা, ক্যাশে রাখলেও তোমার টাকা। এখন এখানে হয়েছে যে ব্যাংক থেকে আনি তোমার প্রতিষ্ঠানের যে ক্যাশ বাক্স ওইখানে টাকা রাখছো, তাহলে তোমার নগদ টাকা বাড়ছে, ব্যাংকের টাকা কমছে, যাবে কি নগদান ডেবিট, ব্যাংক ক্রেডিট। তাহলে নগদে টাকা বসাইবা, নাম লিখবা হচ্ছে বিপরীতটা ব্যাংক হিসাব। আবার ক্রেডিট দিকে ব্যাংক থেকে টাকা কমছে না, ব্যাংক হিসাব ক্রেডিট না, তাহলে ব্যাংকে টাকা লিখবা আর নাম লিখবা বিপরীতটা নগদান হিসাব। আশা করি বুঝছেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে টানে টানে দেখবেন, মানে একটা এই অংশটা আবার টেনে দেখবেন, যদি সমস্যা থাকে তবুও কমেন্টে বলবেন। আচ্ছা, জমাকৃত চেক প্রত্যাখ্যান আপাতত লাগবে না আপনাদের, ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান এটাও লাগবে না। এটা একটু দেখেন, ব্যাংক মঞ্জুরকৃত সুদ। ব্যাংক মঞ্জুরকৃত সুদ মানে কি? ব্যাংক মঞ্জুরকৃত সুদ আর ব্যাংক ধার্যকৃত চার্জ, এই দুটা জিনিস একটু বুঝেন। কিছু কিছু ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট থেকে ব্যাংকে টাকা কেটে নিয়ে যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টে যত টাকা থাকে তার উপর কিছু টাকা লাভ দেয়। হ্যাঁ, ওই লাভটাকে বলবো যে ব্যাংক মঞ্জুরকৃত সুদ। তাহলে এটা কারণে আমাদের অ্যাকাউন্টে কি হয়, টাকা যোগ হয়, মানে আমাদের যত টাকা থাকে তার উপর একটা লাভ দেয়। আর ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, ব্যাংকে আমাদেরকে মানে এমনের সেবা দেবে, নিশ্চয়ই আমাদের থেকে সার্ভিস চার্জ কাটবে, ওটা হচ্ছে যায় খরচ, ব্যাংক ধার্যকৃত চার্জ। আচ্ছা, আর ব্যাংক মঞ্জুরকৃত সুদ হচ্ছে আমাদের জন্য আয়, যেহেতু আয় ব্যাংক হিসাব। আচ্ছা, ব্যাংক মঞ্জুরকৃত সুদ হলে কি হয়, ব্যাংক আমাদের অ্যাকাউন্টে টাকা বাড়াই দেয়। হ্যাঁ, তাহলে এই যে আমরা এই জন্য ডেবিট দিকে লিখবো, এই যে ডেবিট দিকে এই যে টাকাও লিখবো, এই যে হিসাবও লিখবো। আর ব্যাংক ধার্যকৃত চার্জের কারণে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কমে যায়, কমলে আমরা ক্রেডিট দিকে লিখবো। ঠিক আছে। আচ্ছা, যদি ব্যাংক মঞ্জুরকৃত সুদে জাবেদা বলে তাহলে হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। আর ব্যাংক ধার্যকৃত চার্জে জাবেদা বললে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ঠিক আছে। আচ্ছা, দুই গড়া নগদান বইয়ের মধ্যে জাস্ট কোন জায়গায় পার্থক্য জায়গাটা একটা, ধরো আমরা নভেম্বর 1 দিয়ে বুঝে দিই। আচ্ছা, কলামটা তো সবাই পারবা, এখানে জাস্ট এতক্ষণ আমরা যে অঙ্কটা করছি প্রথমে ওখানে জাস্ট ব্যাংকের কলামটা ছিল না, এখানে ব্যাংক কলামটা অ্যাড হয়েছে, এটাই মানে আগে টাকার ঘর একটা ছিল, এখন ব্যাংক সহ দুইটা হয়েছে, এই জন্য এটার নাম দিচ্ছে দুই গড়া নগদান বই। এখন কোন কোন লেনদেনগুলো পার্থক্য আসবে, যেমন আমি একটা লেনদেন তোমাদেরকে বুঝে দিতেছি। প্রথম লেনদেনটা ছিল হচ্ছে নগদ উদ্দীপ্ত 5000 এবং ব্যাংক জমার উদ্দীপ্ত হচ্ছে 3000 টাকা, ডেবিট উদ্দীপ্ত। তাহলে আমরা এই যে ব্যালেন্স বিডি লিখবো, এই যে 5000, এই যে 3000, তারপরে 3000, এটাই মানে আগের লেনদেনগুলো আমরা যেভাবে বসালাম এখানে সেম ভাবে পোস্টিং করব, জাস্ট এখানে আমাদের কি বলে ব্যাংক কলামটা আসবে আর কি। যেমন ধরো হচ্ছে 7 তারিখ দেনাদার হতে চেক প্রাপ্তি, তাহলে এটার কারণে চেক পাইলে আমাদের ব্যাংকে টাকা বাড়ছে, তাহলে এটা যাবে দেখি ব্যাংক ডেবিট, দেনাদার ক্রেডিট। তাহলে আমরা ডেবিট দিকে নগদের ঘরে না বসাই এই টাকাটা এই যে ব্যাংকের কলামে বসাইলাম 6000 আর নাম লিখলাম দেনাদার হিসাব। এভাবে আমরা সবগুলা লেনদেন পোস্টিং করব। পোস্টিং করার পর আচ্ছা আমি এখানে 20 তারিখের লেনদেনটা একটু বুঝাই দিই, যেহেতু তোমাদেরকে কন্টেন্টে বুঝালাম, কন্টেন্টে একটা উদাহরণ দিলাম। এই যে নভেম্বর 20 তারিখে বলছে ব্যাংক হতে উত্তোলন 5000 টাকা, তাহলে এটা যাবে দেখি নগদান ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, কত 5000। তাহলে আমরা এই যে ডেবিট দিক আছে, ডেবিট দিকে নগদের ঘরে টাকা বসাবো, কত টাকা 5000 টাকা, 5000 টাকা নগদের ঘরে বসাবো আর নাম লিখবো ব্যাংক হিসাব। আর এখানে কটা আমরা খতিয়ানে ঘরে লিখবো, এই জায়গায় ক লিখবো। আচ্ছা, এটা কিন্তু দুইবার বসবে, এই যে নভেম্বর 20 কিন্তু দুইবার বসবে, একবার ডেবিট দিকে বসবো আর একবার হচ্ছে ক্রেডিট দিকে বসবে। হ্যাঁ, দুইবার বসবে। তাহলে এই যে একবার হচ্ছে যে নগদান হিসাব ডেবিট, তাহলে নগদের ডেবিট দিকে বসালাম, আরেকবার হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে এই যে ক্রেডিট দিকে ব্যাংকের করে বসাবো।
বসাইলাম আর নাম দিব বিপরীতটা। এইভাবে আমরা সবগুলা লেনদেন পোস্টিং দেওয়ার পর আমরা 2 পাঁচ যোগ করব। হ্যাঁ, 2 পাঁচ যোগ করে দেখলাম যে আমাদের ডেবিট পাস বড় কত, ডেবিট পাশে নগদের ঘরে 22,000 আর ব্যাংকের ঘরে 16,300। এই টাকাটা আমরা সেম এভাবে এই পাশে লিখব। লেখার পর এই যে সেম ভাবে উপরে যতগুলা ফিগার আছে, ধরো নগদের কয়টা ফিগার আছে, 5,000 আর 3,000 8,000, এই 8,000 টাকা 22,000 থেকে বাদ দিব, তাহলে কত 14,000। এটা হচ্ছে ওই মাসের শেষ তারিখ ব্যালেন্স শিটে। সেম ভাবে ব্যাংকের টাকাটাও বাদ দিব, কত হবে 7,100, এটা হচ্ছে ওই মাসের শেষ তারিখ ব্যালেন্স শিটে। সেম পরবর্তী মাসের 1 তারিখ ব্যালেন্স বিডি লিখে আমরা এই টাকাটাই লিখব। আশা করি বুঝছেন। এবার হচ্ছে ভাইয়া 3 ঘর নগদান বই। আমরা যে 2 ঘর নগদান বই শিখছি ওটার সাথে জাস্ট একটা কলাম যোগ করে দিব। কিসের কলাম ভাইয়া? এই যে দেখো, এই যে বাট্টার কলামটা যোগ করব। এখানে টাকার কলাম জাস্ট একটা বাড়ছে, এই টাকার কলামটা বাড়ছে, এটা হচ্ছে যে 3 ঘর নগদান বই। 2 পাশে আমরা বাট্টার কলাম যুক্ত করে দিলে, 2 পাশে আমরা যদি বাট্টার কলাম যুক্ত করে দিই, এটা হচ্ছে 3 ঘর নগদান বই। আচ্ছা, এটা কিভাবে অ্যাপ্লাই হবে আমরা একটা দেখি। যেমন মার্চের 6 তারিখটা দেখি, এটা নতুন, মানে এখানে বাট্টার কাজটা আমি এটা করলে তোমরা বুঝে যাবা। যেমন আমরা সাইমের কাছে পাইতাম হচ্ছে 7,000 টাকা। এখন 7,000 টাকা পুনঃনিষ্পত্তিতে, মানে আর কোনো দাবি রাখতে পারবো না। 7,000 টাকা পুনঃনিষ্পত্তিতে সে আমাদেরকে দিচ্ছে 6,800 টাকা। ওর কাছে আমরা পাই হচ্ছে 7,000 টাকা, ও আমাদেরকে 6,800 টাকা দিচ্ছে আর 200 টাকা মাপ। তাহলে আমরা নগদ টাকা পাইছি কত টাকা, 6,800 টাকা। তাহলে এটা জাবেদার ঘরে কীভাবে আসবে? আচ্ছা, এখানে উল্টা দিয়ে দিছে জিনিসটা। আচ্ছা, আমি জাস্ট এটা আপনাদেরকে ব্ল্যাঙ্ক যে অংশটা ছিল এখানে বুঝাই দিই, কেমন? আচ্ছা, এটা আমরা জাস্ট মুছে দিই। আমরা কত টাকা পাইতাম ওর কাছে? 7,000, ঠিক আছে, 7,000 পাইতাম। আর ও আমাদেরকে, আচ্ছা 7,000, আর ও আমাদেরকে কত দিছে ভাইয়া? 6,800। তাহলে ও আমাদেরকে দিছে হচ্ছে 6,800। আচ্ছা আচ্ছা, ও আমাদেরকে দিছে 6,800। এখন আমরা এই জায়গায়, আচ্ছা দেখা, আচ্ছা আমরা এই নগদের ঘরে লিখবো। আমরা নগদ টাকা কত পাইছি? নগদের ঘরে লিখবো হচ্ছে 6,800 টাকা। আচ্ছা, এই নগদের ঘরে আমরা 6,800 টাকা লিখবো। আচ্ছা, নগদের ঘরে আমরা লিখবো হচ্ছে 6,800। আচ্ছা, ও আমাদেরকে কত টাকা দিয়েছে? 6,800। কিন্তু ওর কাছে আমরা কত টাকা পাই? 7,000 টাকা না? তাহলে কত টাকা মাফ করছি? 200 টাকা না? এটা আমরা এই প্রদত্ত বার্তার এখানে লিখবো কত টাকা? 200 টাকা। তাহলে আমরা এই যে বাট্টার ঘরে লিখবো হচ্ছে 200। আর এখানে নাম আছে না, নামের জায়গাতে আমরা ওই ব্যক্তিটার নাম লিখবো। ধরো ওই ব্যক্তিটার নাম হচ্ছে যায় এ, আমরা এই লিখলাম, মানে আমরা এখানে সাইম হিসাব বা দেনাদার হিসাব লিখবো আর কি। তাহলে আশা করি বুঝছেন। সেমভাবে আমরা কখনো কখনো বাট্টা দিব, যখন বাট্টা দিব তখন আমরা ওই যে প্রাপ্ত বাট্টার এখানে লিখবো, এই যে এই জায়গাটা লিখবো। হ্যাঁ, আমরা যখন বাট্টা দিব তখন আমরা কোথায় লিখবো? তখন এই যে প্রাপ্ত, যখন বাট্টা দিব তখন প্রদত্ত বাট্টা, যখন বাট্টা পাবো তখন প্রাপ্ত বাট্টা। আচ্ছা, তারপরে দেখি আমাদের আর কিছু আছে কিনা। আমাদের যে বাট্টার অংশটা, এটা আশা করি আপনারা বুঝছেন। সেমভাবে বাট্টার কাজ একটা লেনদেনও থাকতে পারে, 2টা লেনদেনও থাকতে পারে। যেমন এখানে এই যে 5 তারিখে আছে বাট্টার কাজ, তারপরে 7 তারিখে আছে, তারপরে 12 তারিখে আছে। এগুলা করে সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে বলবেন। তাহলে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে 2 গড়া এবং 3 গড়া নগদান বই। 2 গড়া এবং 3 গড়া থেকে আসবে। এখানে অনেকগুলো এক্সারসাইজ দিয়েছে, এই এক্সারসাইজগুলো পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা হচ্ছে যায় যে লেনদেনগুলোর কারণে নগদ টাকা আমাদের প্রতিষ্ঠানে আসে, ওগুলো হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা আসবে। আর নগদ প্রাপ্তি জাবেদা আমরা নগদ ডেবিট দিব, বাট্টাও ডেবিট দিব। হ্যাঁ, বাকি 3টা গড়কে আমরা ক্রেডিট দিব। যেমন বাকি 3টা গড় কোন কোন গড়কে আমরা ক্রেডিট দিব, এটা আমরা জাস্ট ক্রেডিট নাম লিখবো। আমরা ওই লেনদেনগুলো থেকে 2টা লেনদেন এখানে বসাবো, আর আরেকটা আর সবগুলো লেনদেনকে আমরা ক্রেডিট মানে অন্যান্য হিসাবের মধ্যে বসাবো। এখানে টাকার কলাম 5টা হবে। নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে নগদ ডেবিট, বাট্টা ডেবিট, আর বাকি 3টা গড় থাকবে ক্রেডিটের। আর নগদ প্রদান জাবেদার মধ্যে নগদ ক্রেডিট, বাট্টা ক্রেডিট, বাকি 3টা গড় থাকবে ডেবিটের। আচ্ছা, যেমন আমরা একটা ছোট একটা নগদ প্রাপ্তি জাবেদা করে ফেলি। ধরো এই লেনদেনগুলা দিয়ে আমাদেরকে বলছে নগদ প্রাপ্তি জাবেদা করতে। আচ্ছা, কি কি? নগদে বিক্রয়। আচ্ছা, নগদে বিক্রয় করলে এটা জাবেদা তো আমরা জানি, নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। তারপরে শৌখিন ট্রেডার্সের নিকট হতে চেক প্রাপ্তি 3,000 টাকা, তাহলে
কি বলে ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। অতিরিক্ত মূলধন 5,000 টাকা, তাহলে মূলধন নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তারপর জামাল অ্যান্ড সন্সের নিকট হতে 4,000 টাকা পূর্ণ নিষ্পত্তি 3,800 টাকা প্রাপ্তি, তাহলে নগদান হচ্ছে ডেবিট, বাট্টা ডেবিট, মানে নগদ 3,800 পাইছি, বাট্টা 200 টাকা দিলাম, 4,000 টাকা দেনাদার গেল আমাদের, মানে কমলো আর কি দেনাদার হিসাব ক্রেডিট। পুরাতন আজাপত্র বিক্রয় করছে 1,000, হ্যাঁ, তাহলে নগদান ডেবিট, বিক্রয় আজাপত্র হিসাব ক্রেডিট। আচ্ছা, এখন এই লেনদেনগুলো আমরা কিভাবে দেখাবো? আমাদের প্রথম জাবেদাটা কী ছিল? প্রথম জাবেদা হচ্ছে নগদে বিক্রয় 10,000 টাকা, তাহলে আমরা লিখবো হচ্ছে যায় নগদে বিক্রয় করছি না আমরা, নগদান হিসাব, আচ্ছা 3 তারিখ না এটা, হ্যাঁ নগদে বিক্রয় করছি, তাহলে আমরা এই যে 10,000 টাকা ডেবিট, আর এখানে নাম লিখবো হচ্ছে বিক্রয় হিসাব, ঠিক আছে। তারপর আমাদের কত তারিখ? 5 তারিখ, শফিক ট্রেডার্সের নিকট হতে প্রাপ্তি 3,000 টাকা, তাহলে এখানে নগদানের ঘরে 3,000 টাকা, মানে প্রত্যেকটা লেনদেন এই নগদের কলামে আসবে, যেহেতু নগদ প্রাপ্তি জাবেদা। যেগুলো কারণে নগদ টাকা আসে না এগুলো এখানে আসবেই না। তাহলে 3,000 টাকা পাইলাম, কার থেকে পাইলাম? শফিক ট্রেডার্স থেকে। এরপর মূলধন বাবদ কত পাইলাম? মূলধন বাবদ পাইছি 5,000 টাকা, তাহলে এই যে 5,000 টাকা লিখবো, 5,000 টাকা লিখবো, নাম লিখবো হচ্ছে মূলধন হিসাব। সেম জামাল থেকে পাইছি 3,800 আর 200 টাকা বাট্টা দিছে, তাহলে নাম লিখবো জামাল হিসাব। তা আজাফরটা বাবদ 1,000 টাকা পাইছে, তাহলে আজাফরটা পাশে 1,000 টাকা লিখবো। এইগুলা লেখা হচ্ছে নগদের ঘরে। তা বাট্টার ঘরে তো শুধু একটা লেনদেন আসবে, ওই যে 200 টাকা ওরে মাফ করলাম। এরপরে এই 3টা ঘর তো খালি, এই 3টা ঘরে কীভাবে হিসাব কিতাব করব? প্রথম লেনদেনটা আমরা চাইলে এখানে বসাই দিব। প্রথম লেনদেনটা কিসের ছিল? বিক্রয় 10,000 টাকা লিখলাম। তো আরেকটা লেনদেন আমরা দেনাদার, ধরো আমরা দেনাদার দ্বিতীয়, এটা শফিক কী ছিল আমাদের? দেনাদার, তাহলে আমরা দেনাদার একটা কলাম করলাম। আচ্ছা, আমরা এই লেনদেনগুলো আগগুলো মুছে ফেলি। আচ্ছা, আমাদের দ্বিতীয় অংশটা কী ছিল? আচ্ছা, এরপর প্রথমটা ক্রেডিট দিকে একটা কলাম অলরেডি বসালাম বিক্রয়, তারপর ক্রেডিট দিকে আরেকটা কলাম দিয়ে হচ্ছে শফিক ট্রেডার্স বসালাম, আরেকটা লেনদেন বসালাম। আর কোনো দেনাদার আছে এখানে জামাল অ্যান্ড কোং, তাহলে এই 3,800 আর 200 মোট হচ্ছে 4,000 বসালাম। আর কোনো হিসাব আমাদের তো 3টা ঘরের মধ্যে 2টা ঘর ফিল আপ করে ফেলছে, আর এটারে অন্যান্য হিসাব দিব, যতগুলো হিসাব বাকি আছে সবগুলো এখানে বসাই দিব। যেমন মূলধনের কলামটা বাকি আছে এখানে বসাই দিলাম, আজাফতের কলামটা বাকি আছে এখানে বসাই দিলাম। এরপর আমরা সবগুলো যোগ করবো। এই ডেবিট পাশে আমাদের 2টা ঘর, এই 2টা ঘরে যোগ করলে যত হবে, যেমন 22,000 টাকা হবে। এই ক্রেডিট পাস যোগ করলে দেখবা যে সেম টাকা আসবে, 23,000 আসবে। এটা হচ্ছে যে নগদ প্রাপ্তি জাবেদা। আর যদি নগদ প্রদান জাবেদা হইতো, তাহলে জাস্ট আমরা ক্রেডিট আইটেম 2টা দিতাম, নগদান ডেবিট, নগদ ক্রেডিট, বাট্টা ক্রেডিট, আর 3টা কলাম ডেবিট দিতাম। এটা হচ্ছে নগদ প্রদান জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা একদম ইজি। এই যে নগদ প্রদান জাবেদার মধ্যে আমরা নগদ ক্রেডিট, বাট্টা ক্রেডিট দিব, আর 3টা ঘর ডেবিট দিব। 3টা ঘর আমরা ইচ্ছা মতো ক্রেডিট ডেবিট দিব, মানে আমাদের যে লেনদেনগুলো করবো ওইখান থেকে 2টাকে ডেবিট দিব, আরেকটাকে অন্যান্য হিসাবে দিয়ে দিব ডেবিট আরেকটাকে। এটাই তো এই অধ্যায় থেকে এগুলাই তোমাদের আসবে। এখন কত হচ্ছে যায়, 1-2টা অঙ্ক করলে হবে না, অনেকগুলো হিসাব অঙ্কই করতে হবে। হ্যাঁ, ব্যাংক হিসাব বন্ধ রাখার সংক্রান্ত লেনদেন। আচ্ছা, এই জন্য আমাদেরকে এখানে যতগুলা এক্সারসাইজ দিচ্ছে আমরা চেষ্টা করবো সবগুলা করতে, এবং কোনোটা যদি ভুল থাকে, মানে তোমার যদি ভুল হয় গাইড থেকে মিলাবা, তারপরেও যদি সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও অর্থাৎ নবম অধ্যায়ে আমরা র্যামেল শিখব।